আপনি যদি উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার প্ল্যানিং করে থাকেন, হয়তো 2025 সাল বা 2026 সালে যদি আপনি যেতে চান, তো আজকের ভিডিওটা আপনার জন্য। আপনার সাথে আমি আজকে শেয়ার করব 15টা স্টেপস বা 15টা পয়েন্টস, যে কাজগুলো আপনাকে উচ্চশিক্ষা যাওয়ার আগে নিজেকে প্রস্তুতি করার জন্য 15টা জিনিস অবশ্যই শিখে আসা উচিত। বিদেশের জব করার জন্য বা বিদেশের ভিসা পাওয়ার জন্য বা বিদেশের জন্য নিজেকে এলিজিবল করে দেওয়ার জন্য এই 15টা জিনিস আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে এবং অবশ্যই এই প্রসেসগুলো আপনাকে কমপ্লিট করে বিদেশে যাওয়ার জন্য রাস্তাটা আসলে খুব ইজি হয়ে যাবে আপনাদের জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি নাজুর স্বপ্নিল আছি আপনাদের সাথে। এখন মানুষের বিদেশে যাওয়ার যে একটা ফ্লো চলছে, সেই ফ্লোতে কিন্তু অনেকেই বিদেশে চলে এসেছেন। লাস্ট কয়েক বছর ফিনল্যান্ডে অনেকের সাথে দেখা হয়েছে, অনেক মানুষ চলে এসেছে অন্যান্য কান্ট্রিতে। প্রায় অনেকের সাথে আমার কথা হয় যে বিভিন্ন কান্ট্রিতে তারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন। বাট আসলে অনেকেই কিন্তু জানেন না যে আপনারা যখন উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করছেন, আপনার ডকুমেন্টেশন ঠিক আছে কিনা, আপনার সব স্কিলসগুলো জানা আছে কিনা। তো সেই জিনিসগুলো অনেকে জিজ্ঞেস করেন যে আসলে বিদেশে যাওয়ার জন্য ভাইয়া কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত। তো আজকে ভিডিওটা আপনাদের জন্য আমি শেয়ার করতে চাই কিভাবে বিদেশে যাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করবেন, কি কি স্কিলস, কি কি ডকুমেন্টেশন, কিভাবে নিজেকে প্রিপেয়ার করলে বিদেশে যাওয়ার জার্নিটা আপনার জন্য খুবই স্মুথ হবে, সেই বেসিসে 15টা পয়েন্ট আজকে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশনটা। আপনার একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট সব কিছুতে আপনার যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নামকরণ। তো ফার্স্ট যেটা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেটে যেন আপনার নামগুলো ঠিক থাকে। লাইক আপনার একাডেমিক সার্টিফিকেটে আপনার বাবা মা, আপনার নাম, সাবজেক্ট, সব কিছু ঠিক আছে কিনা সেটা আপনাকে ফার্স্টে ক্রস চেক করতে হবে। যদি সেটা ঠিক থাকে তারপর স্টেপস টু হচ্ছে আপনাকে একটা পাসপোর্ট রেডি করতে হবে। যে পাসপোর্টটাতে আপনি IELTS এর জন্য হোক বা আদার্স সব কিছুর জন্য আপনাকে প্রিপেয়ার করার জন্য একটা পাসপোর্ট রেডি করতে হবে। কারণ আপনার পাসপোর্ট এবং সার্টিফিকেটে সব কিছু যেন নাম টাম সব কিছু ম্যাচ করে, সেভাবে আপনাকে আসলে প্রিপেয়ার করতে হবে। পাসপোর্টে আপনার সব কিছু অ্যাড্রেস সব কিছু কিন্তু আপনার ক্রস চেক করে নিতে হবে। তার যে পয়েন্টটা রয়েছে আপনার একাডেমিক সার্টিফিকেট কালেকশন, লাইক SSC, HSC অথবা ব্যাচেলর, সব সার্টিফিকেটগুলো, ট্রান্সক্রিপ্টগুলো কালেক্ট করে ফেলেন। যদি বোর্ডে থেকে কালেক্ট করতে বোর্ড থেকে কালেক্ট করেন বা ইউনিভার্সিটি থেকে কালেক্ট করা না হলে কালেক্ট করে ফেলেন, সেটা খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে একাডেমিক সার্টিফিকেটগুলো সত্যায়িত করে রাখেন। কোন দেশে লাগবে কোন দেশে লাগবে না এত হিসাব না করে সত্যায়িত করে রাখেন, কারণ করলে কোনো দেশ লস নেই। মানে সত্যায়িত করলে জমা দেওয়া যাবে না এরকম কিছু নেই, কিন্তু অনেক দেশে সত্যায়িত না করে থাকলে আপনি জমা দিতে পারবেন না। সেই জন্য বলবো একাডেমিক সার্টিফিকেটগুলো সত্যায়িত করে রাখতে হবে, যেটা হচ্ছে 4th স্টেপ। 5th স্টেপ হচ্ছে IELTS প্রিপারেশন। IELTS অথবা আপনি ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রিপারেশন বলতে পারেন। উচ্চশিক্ষার জন্য যেটা অনেক বড় একটা ধাপ। আপনি এই ধাপটা উত্তরে গেলে বুঝতে পারবেন যে আপনি উচ্চশিক্ষার জন্য 50% কাজ শেষ করে ফেলেছেন। সেই জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। IELTS বলেন, PTE বলেন বা TOEFL বলেন, যেটাই বলেন, নিজেকে প্রিপেয়ার করতে হবে। যদি কোচিং করেন বা নিজে যদি প্রিপারেশন নিতে চান, ম্যাটেরিয়ালস কালেক্ট করেন, ইউটিউবে ভিডিও দেখে যেভাবে হোক নিজেকে IELTS এর জন্য প্রিপেয়ার করতে হবে এবং IELTS এর এক্সামটা দিতে হবে। 6 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে স্কলারশিপের জন্য নিজেকে এলিজিবল করতে হবে। শুধু IELTS দিয়ে কিন্তু স্কলারশিপ পাওয়া যাবে না। অনেকেই বলবে যে MOE দিয়ে বিভিন্ন দেশে যাওয়া যায়, অবশ্যই যাওয়া যায়, বাট IELTSটা থাকলে কিন্তু আপনার সেই রাস্তাটা আরও বেশি ইজি হয়ে যাবে, আপনি সবার থেকে আরও এগিয়ে থাকবেন। তো সেই জন্য স্কলারশিপের জন্য কিন্তু IELTS ছাড়াও অ্যাডিশনাল জিনিস দরকার হয়, লাইক SAT যারা ব্যাচেলরে যাবেন, GRE GMAT যারা মাস্টার্সের জন্য যাবেন। এই জিনিসগুলো আপনাকে প্রিপেয়ার করে রাখতে হবে, এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে। যদি আপনি স্কলারশিপের জন্য টার্গেট করেন, এখন কিন্তু উচ্চশিক্ষা অনেক খরচ, অনেক ইউনিভার্সিটি অনেক টিউশন ফিস, তো সেটা যদি বাঁচতে চান তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্কলারশিপের জন্য এই স্টেজটা অবশ্যই ফুলফিল করতে হবে। তারপর যে পার্টটা রয়েছে রিকমেন্ডেশন লেটার। ইউনিভার্সিটি বা টিচারদের কাছ থেকে আপনার রিকমেন্ডেশন লেটারগুলো কালেক্ট করতে হবে এবং সেগুলো খুব সুন্দর করে ক্রস চেক করে দেখবেন যে সেগুলো ঠিক আছে কিনা, প্রত্যেকটা জিনিস পারফেক্ট হয়েছে কিনা, ইমেল অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা, ফোন নাম্বারগুলো ঠিক আছে কিনা। অনেকে হয়তো তাড়াহুড়ো করে দেখা যাবে যে লাস্টের দিকে কালেক্ট করে দিয়ে দিয়েছেন বা ফোন নাম্বার ইমেলগুলো ঠিক আছে কিনা, এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তো আগেই যদি আপনি এটা কালেক্ট করে রাখেন, এমন কোনো কিছু নেই যে আপনার এখন রিকমেন্ডেশন লেটার রাখলে 1-2 বছর সেটা ইনভ্যালিড হয়ে যাবে, না, সেটা কিন্তু ভ্যালিড থাকবে। তো এই জন্য আগেই সুন্দর করে রিকমেন্ডেশন লেটারগুলো নিয়ে রাখেন। তারপর যে স্টেজটা রয়েছে, 8 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে SOP প্রিপেয়ার করতে হবে আপনাকে। একটা খুবই ইম্পর্ট্যান্ট। ভিসা, ইউনিভার্সিটির, স্কলারশিপ সব কিছুর জন্য SOPটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার লাইফের সাথে ম্যাচ করে, লাইক আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা আপনার ফিউচার গোল, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার আদার্স কোয়ালিফিকেশন সব কিছু ম্যাচ করে আপনাকে SOPটা রেডি করতে হবে।
একটা এসওপিতে কিন্তু আপনার লাইফ চেঞ্জিং হয়ে যেতে পারে। লাইক একটা এসওপিতে আপনার স্কলারশিপ 40 থেকে 100% হয়ে যেতে পারে। একটা এসওপিতে কিন্তু আপনার ভিসাগুলো অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। তো এই জন্য এসওপিটা খুব সুন্দরভাবে রেডি করবেন, যেন এসওপিতে কোনো ল্যাকিংস না থাকে। তারপরে যে 9 নম্বর পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কান্ট্রি সিলেকশন। আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখন আপনার মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে একাডেমিক, এবার কান্ট্রি সিলেক্ট করেন। কোন কান্ট্রিতে যেতে চান, কেন যেতে চান, এরকম সর্ট করে 5টা কান্ট্রি বের করেন। যে কান্ট্রিগুলো আপনার ব্রেনে রয়েছে সেগুলোর সাথে আপনার পজিটিভ নেগেটিভ জিনিসগুলো ম্যাচ করেন, যে আপনি কেন ওই কান্ট্রি যেতে চান, আপনার রিকোয়ারমেন্ট কি, সেটা কোনটার সাথে ম্যাচ করছে সেটা আপনার সাথে কানেক্ট করে ফেলেন। তারপরে যে 10 নম্বর পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন। এখানে আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। আপনি যে কান্ট্রিতে যেতে চাচ্ছেন সেই কান্ট্রির কোন ইউনিভার্সিটিগুলো আপনি পছন্দ করেন বা কোন ইউনিভার্সিটি আপনি যেতে চান আপনার সাবজেক্টের সাথে ম্যাচ করে, কোনটা আপনার ক্যারিয়ারের সাথে ম্যাচ করে, এইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে হয়তো আপনার টিউশন ফিসের অ্যামাউন্টটাও অনেক ইম্পর্টেন্ট। লাইক আপনাকে বাজেটেড ইউনিভার্সিটি বা আপনার সাথে কানেক্টেড ইউনিভার্সিটিগুলোকে আপনাকে ম্যাচ করতে হবে, যেগুলো আপনাকে পরবর্তীতে আপনার হাই স্টাডিজের পরে যখন আপনি ইউনিভার্সিটি সার্টিফিকেটটা ভ্যালুয়েবল থাকে। একটা টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে পড়া কিন্তু অনেক অনেক বেশি ভালো, লাইক আপনার ক্যারিয়ারের জন্য, সব কিছুর জন্য। তো এই স্টেজটাতে আপনাকে একটা পারফেক্ট ইউনিভার্সিটি খুঁজে বের করতে হবে। তারপর 11 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, এবং এটা ডেডলাইনটা আপনাকে মেনটেন করতে হবে। আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে এবং এটা ডেডলাইন কবে, কোন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কবে কবে ডেডলাইন হচ্ছে, এটা একটা এক্সেল শিট রেডি করে ফেলবেন, যেন সেই হিসাবে আপনি অ্যাপ্লিকেশনগুলো করে ফেলতে পারেন। তো এটা মোটামুটি গেল হচ্ছে অ্যাপ্লিকেশন পারপাস। তারপর আপনাকে অ্যাডিশনাল কিছু জিনিস নিজের স্কিলস অ্যাড করে নিয়ে আসতে হবে। সেটা যদি বলি 12 নাম্বার ফার্স্ট যে পয়েন্টটা সেটা ইম্পর্টেন্ট হচ্ছে 12 নাম্বার পয়েন্টে, সেটা হচ্ছে আপনাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সাথে ইনভলভ হতে হবে, যেটা আপনাকে স্কলারশিপ বলেন, আপনার ইউনিভার্সিটিতে আপনার ক্যারিয়ার সব কিছু বিল্ড আপে কিন্তু হেল্প করবে। লাইক ডিবেটিং বলেন, স্পোর্টস বলেন, যে কোনো কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হতে পারে। লাইক আপনি মেশিন লার্নিং শিখে যাচ্ছেন, আপনি পাইথন শিখে যাচ্ছেন, অথবা আপনি কোডিং শিখে যাচ্ছেন। এই জিনিসগুলো প্রতিটা জিনিসই কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। বিদেশে জব পাওয়ার জন্য কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আপনার জন্য কাজে লাগবে, আপনার সিভিতে সেটা অ্যাড করতে পারবেন। তো এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। 13 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে রান্না শিখে আসবেন। বিদেশে যারা আসবেন, যদি সিঙ্গেল আসেন সেক্ষেত্রে অবশ্যই রান্না শিখে আসতে হবে। যদি স্পাউস নিয়ে আসেন সেক্ষেত্রে টুকিটাকি আপনাকেও শিখে আসতে হবে দরকারের প্রয়োজনে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এখানে আপনি অ্যাভেলেবেল রেস্টুরেন্ট পাবেন না, বা রেস্টুরেন্ট পেলেও কস্টিং হাই থাকবে। তো এগুলো চলার জন্য কিন্তু আপনাকে রান্নাটা শিখেই আসতে হবে, যেটার কোনো বিকল্প নেই। তারপর 14 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে ড্রাইভিং শিখে আসা। কারণ বিদেশে কিন্তু কোনো ড্রাইভার পাবেন না, আপনাকে নিজেকে ড্রাইভ করতে হবে। আর নিজে ড্রাইভ করার মতো আসলে বাইরের দেশে কিন্তু এত বেশি রাশ থাকে না আমাদের দেশের মতো, এখানে ড্রাইভ করা খুব ইজি। তো নিজের গাড়ি নিজে ড্রাইভ করার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। আপনি যদি ড্রাইভিং শিখে আসেন, অনেক কান্ট্রিতে লাইক ফিনল্যান্ডে কিন্তু আপনি নিজের বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করে 15 বছরের ইউরোপিয়ান লাইসেন্স পেয়ে যাবেন, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমি বলবো যে ড্রাইভিংটা অবশ্যই শিখে আসবেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন, পসিবল হলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটাও নিয়ে আসবেন, যেটা আপনার জন্য কাজে আসবে। এবং লাস্ট নট দ্য লিস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে কম্পিউটার স্কিলস এবং আপনার স্পিকিং কোয়ালিটি। আপনাকে কম্পিউটার খুব ভালো জ্ঞান অর্জন করে আসতে হবে, যেন এখানে ম্যাক্সিমাম স্টাডিগুলো কিন্তু অনলাইনে হয়। লাইক আপনার অ্যাসাইনমেন্ট সব কিছু কম্পিউটার স্কিলস জানা না থাকলে আপনি সেটা সার্ভাইভ করতে পারবেন না। এবং এখানে সব কিছু ডিজিটালাইজড, লাইক আপনার ব্যাঙ্কিং থেকে শুরু করে হসপিটাল সব কিছু কিন্তু এখানে ডিজিটালাইজড। তো আপনাকে সেই জিনিসগুলো শিখে আসতে হবে দেশ থেকে। এবং স্পিকিংয়ের কথা বলছি কারণ এখানে আপনি উচ্চশিক্ষার জন্য যে দেশে যান না কেন, আপনি সে দেশের ল্যাঙ্গুয়েজ যদি ম্যাচ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেঁচে থাকার জন্য সেই রেগুলার কমিউনিকেশন ইংলিশটা লাগবেই। তো মনে করেন আপনি ফিনল্যান্ডে যাচ্ছেন, বা আপনি পোল্যান্ডে যাচ্ছেন, বা আপনি সুইডেনে যাচ্ছেন, ওদের নিজস্ব ভাষাটা আপনাকে গ্রিপ করতে অনেক সময় লাগবে। তো তার ব্যাকআপ আপনি যদি ইংলিশটা খুব ভালো মতো শিখে আসতে পারেন, আপনাকে কিন্তু সেই জায়গায় গ্যাপটা ফিল আপ হয়ে যাবে অনেকটা। আপনি ইংলিশে কমিউনিকেশন করে আপনার দরকারি কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন, এবং সেটা খুব ইম্পর্টেন্ট। তো এই 15টা যে পার্ট বললাম, সেই পার্টগুলো যদি আপনি কমপ্লিট করে আসতে পারেন, তো আমার মনে হয় ফিনল্যান্ডে, আপনার ইউরোপের যে কান্ট্রিতে আপনি আসেন না কেন, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া বলেন, আপনার ইউএসএ, কানাডা, সব যে কোনো কান্ট্রিতে হতে পারে, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, নর্থ আমেরিকা, যেখানে হতে পারে, আপনার উচ্চশিক্ষা যাওয়ার পর রাস্তাটা খুব ইজি হয়ে যাবে। এবং সেখানে যাওয়ার পরও আপনার জন্য জীবনযাত্রাটা অনেক খুব ইজি হয়ে যাবে। আপনি অনেকগুলি স্কিলস জানা আছে, আপনি সব স্টেপসগুলো যদি কমপ্লিট করা থাকে, আপনার জার্নি খুব ইজি হয়ে যাবে। তো যারা আসলে 25 সালে বা 26 সালে বিদেশে যাওয়ার জন্য ট্রাই করছেন, তাদের জন্য আমার ভিডিওটা আজকে খুবই হেল্পফুল হবে। এরপর আপনাদের যদি মনে হয় আরও কিছু পয়েন্ট অ্যাড করা দরকার, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি ফার্দার এটা পার্ট 2 নিয়ে ভিডিও করব আপনাদের সেই পয়েন্টসগুলো নিয়ে, যারা আসলে উচ্চশিক্ষা বিদেশে আছেন, আপনাদের মনে হয় যে এই পয়েন্টসগুলো আসলে অ্যাড করা উচিত, এগুলো শিখে আসা উচিত, সেই জিনিসগুলো যদি অ্যাড করতে চান সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।